আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে কিছু পেঁয়াজের দানার বীজ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেঁয়াজের দানার বীজ আছে এবং সার মিক্সার করছি। এখানে পেঁয়াজের দানা দেওয়ার জন্য সারগুলা সুন্দরভাবে মিক্সার করছি। এখানে আমি 9 কাঠা জমির জন্য 10 কেজি ক্যালসিয়াম জিপ, 8 কেজি এমওপি, 10 কেজি বাংলাদেশ টিএসপি, এর সাথে শিকড়বর্ধক ফলন, তারপরে পোকা মারার জন্য লজিস্টিক, 48 ইসি, তারপরে সালফার, তারপরে আপনার এখানে ম্যানকোজেব নিয়েছি, তারপরে এখানে ট্রাইকোকস্ট নিয়েছি, তারপরে আপনার ছত্রাকনাশক নিয়েছি। নিয়ে সুন্দরভাবে এখানে মিক্সার করে নিচ্ছি। এইগুলা নিলে দানার গ্রোথ খুব ভালো হয়। যেটা দিলাম এটা উই পোকা দমনে বা লেদা পোকা দমনে খুবই কার্যকরী। বোতলে যেটা 48 ইসি, এটা খুব সুন্দরভাবে মিক্সার করে আমি এবার মাঠে নিয়ে চলে আসলাম। মাঠে এসে দেখতে পাচ্ছেন এটা আমার জমি। এখানে 3টা চাষ মারা আছে, আরও চাষ মারতে হবে। ভোরবেলা আমি ফজরের নামাজ পড়েই চলে এসেছি, সূর্যের আলো ভালোভাবে নাই ফুটতেই। দেখতে পাচ্ছেন যে লাইটের আলোতে আমি সার মিশিয়েছি। এসে আমি সুন্দরভাবে জমিতে এই সারগুলা ছিটিয়ে দিচ্ছি, কোথাও যেন বাদ না পড়ে। এইটাই হচ্ছে কৃষকের জীবন। কৃষক তারপরে এই যে আমার সার বোনা শেষ হতে না হতেই চলে এসেছে পাওয়ার টিলার এসে চারিদিক দিয়ে আগে সুন্দরভাবে একটি চাষ মেরে নিল। তারপরে আপনার সুন্দরভাবে এই জমিটা উনি চাষ করবে। যে কয়টা চাষা লাগে আর কি। আমার টোটালে 5টা চাষ লেগেছে এই জমিতে, কোনো হ্যারো দিই নাই আমি। তো মিলন ভাই আসলেও খুব সুন্দরভাবে চাষ মারে। আমার নিজস্ব কোনো মেশিন নাই, আমি সমস্ত কাজগুলো মিলন ভাইকে দিয়েই করাই। তো আমি সার বুনছিলাম আর সেই ফাঁকে মিলন ভাই চাষ করছিল। আর আমি মাঝে মধ্যে দেখছিলাম যে চাষগুলো কেমন হয়। আর আমি 2টা লেবার নিয়েছি, তারা জমিটা পরিষ্কার করবে সুন্দরভাবে। তারা অলরেডি ধানের যে গোছা ছিল সেইগুলো পরিষ্কার করার কাজ চলছে। অনেক ধরনের ঘাস থাকে, সেই ঘাসগুলাও পরিষ্কার চলছে। আপনার অনেক ধরনেরই ঘাস থাকে যেগুলা দানার জন্য ক্ষতিকর। পেঁয়াজের দানা দেখেন এখানে খুব সুন্দরভাবে মেশিনে চাষ হচ্ছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মিলন ভাই চাষ মারে যেন মনে হয় যেন সুন্দরভাবে চলে যাচ্ছে স্মুথ। তো এখানে আমি 9 কাঠা জমি নিয়েছি। এখানে কিছু রসুন লাগাবো, কিছু পেঁয়াজ লাগাবো, আর পেঁয়াজের দানা দেবো। এখানে পেঁয়াজের দানা দেবো 2 কেজি 250 গ্রাম, 3টা জাতের বীজ। যেটা ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম সুলতান 007, তারপরে আপনার খান বাহাদুর, আর আরেকটা লোকাল কিং যেটা বলে, এই কিং পেঁয়াজটাই আমি লাগাবো এখানে। তো সেটা নিয়েই সেটা পানিতে ভিজিয়ে রেখে চলে এসেছি। সেটা নেক্সট আপনাদেরকে দেখাবো। দেখেন মাটিগুলো খুবই সুন্দর ঝুরঝুরে হয়েছে, উর্বর, এবং যেটাকে অরিজিনাল তারপরেও আমি এটাতে পানি দিয়ে দেব। এভাবে দিলেও হবে, যদি এভাবে দেওয়া যায় সেটা দিয়ে আবার পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয়। তো এবার আমি শুরু করলাম চাষ মারা শেষে বেড তৈরি করতে হবে। এর জন্য বিভিন্ন ধরনের সিস্টেমে বেড করছি। পাশে আমার আলফা চাচা ছিল, তাকে ডেকে নিয়ে এসে একটু পরামর্শ নিয়ে নিলাম যে কোথায় কিভাবে কি করতে হবে। উনি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কোথায় বাদাল দিতে হবে, কোথায় নালা করতে হবে, কোথায় উঁচু নিচু আছে সেটা দিতে হবে। সে খুব অভিজ্ঞ একজন ব্যক্তি, তাই আমাকে সে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল এবং একটি বাদাল দিয়ে দিল জমির মাঝখান দিয়ে, কারণ জমিটা এক সাইডে একটু নিচু ছিল আর এক সাইডে একটু উঁচু ছিল। এই কারণেই উনি নিজে হাতে সুন্দরভাবে বাদাল দিয়ে দেখিয়ে দিচ্ছিল মাটি তুলে। তো দেখতে পাচ্ছেন আমি আগে সুন্দরভাবে জমিটা মেপে নিয়েছি। প্রত্যেক কেজি বীজের জন্য 3 কাঠা করে জমি নিয়েছি, তাই 1.5 কাঠার এক একটা প্লট তৈরি করেছি। 1.5 কাঠার প্লটে আমার জমিটা ছিল হচ্ছে 16 নল, তাই 16 নলের জন্য আমি এদিকে 2 নলের একটু কম নিয়েছি। দেড় কাঠা করে যাতে জমি হয়, এই জন্য সুন্দরভাবে সেই বেডগুলা তৈরি করার চেষ্টা চলছে। 2জন মিলেই করছি আমরা। চাচা দম নিচ্ছে, আমি করছি, আমি দম নিচ্ছি, চাচা করছে। তো আসলে আমি যেহেতু চাষ অনেক দিন ছেড়ে দিয়েছিলাম, এই কাজগুলা করার অভ্যাস নাই, তারপরেও এখন আবার নতুন করে শুরু করেছি। ব্যবসাতে প্রচুর পরিমাণ লস খাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বেড তৈরি শেষ। আমার শেষের পরে আমি একটা মই টানছি, এখানে মইয়ের উপরে কিছু মাটি দিয়ে তারপরে এটা টানছি যাতে সমান হয়ে যায়। বেডটা তৈরি করা হয়ে গেছে, সুন্দরভাবে সব বেড হয়ে গেছে, এখন সমান করার কাজ চলছে। এখানে এই কাজটা করা খুবই কষ্টকর, কারণ
প্রায় 20 থেকে 30 কেজি মাটি থাকে, আর এই মইটাও ওজন প্রায় 20 কেজি 50 কেজি ওজন। এইভাবে টেনে টেনে জমিগুলা সমান করা লাগে। কৃষকের কাজ আসলেও খুবই কষ্ট। আমি ছোটোবেলায় আব্বার সঙ্গে করেছি, মাঝে ব্যবসা বাণিজ্য করেছি, ব্যবসাতে কিছু লস খাওয়ার পরে আমি আবারও কৃষিতে ফেরত এসেছি। তো এখন এই কারণে আমার কষ্টটা একটু বেশি হচ্ছে, কারণ এই কাজ অনেক দিন না করলে শরীরে মেদ জমলে খুবই কষ্টসাধ্য, রোদ সহ্য হয় না। তারপরেও কিছু করার নাই, জীবিকার তাগিদে সব কিছুই করা লাগে। তাই চেষ্টা করছি, আপনারা দোয়া করবেন যাতে আমার পেঁয়াজটা ভালো হয়, আমি আবারও ঘুরে দাঁড়াতে পারি। আল্লাহর রহমতে আমি ভুট্টার ব্যবসা করতাম, যে কোনো কারণে মার খাওয়ার পরে আমি সেই ব্যবসাটা আর এখন করতে পারছি না। আপনাদের সাথে একটু দুঃখ শেয়ার করলাম, কিছু মনে করবেন না। তো কৃষকের পাশে থাকবেন, যারা আপনারা চাকরিজীবী আছেন, ব্যবসায়ী আছেন, কৃষি কাজের সঙ্গে জড়িত আছেন, চেষ্টা করবেন কৃষকের পাশে দাঁড়ানোর। কৃষক খুব কষ্ট করে ফসল ফলায়, কৃষি কাজ করা খুবই কষ্টকর। আমি আজকে ভোর 5:30টার সময় উঠেছি, উঠে সার মিশিয়ে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। সারাদিন আজকে আমি এখানে থাকবো। 2টা লেবার নিয়েছি, তারা তাদের কাজ করছে, আমি আমার কাজ করছি। তারপরও এভাবেই আসলে কৃষকের জীবন। ভিডিওটা লং হচ্ছে, তারপরেও সাথে থাকবেন, কারণ কিভাবে পেঁয়াজের দানা দিতে হয় এখানে সব কিছুই তুলে ধরা হয়েছে। দেখেন পেঁয়াজের জমিটা তৈরি করা হয়ে গেছে, আমি বাড়িতে চলে এসেছি পেঁয়াজের দানাগুলা নেওয়ার জন্য। তো এখানে পেঁয়াজের দানাগুলা 3 ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলা সুন্দরভাবে পানি থেকে ছেঁকে নিচ্ছি। একটি পাতলা তেনার মধ্যে দিয়ে এটা সেকছি, যাতে পানি না থাকে, ঝুরঝুরে হয়ে গেলে বুনতে সহজ হবে। আর যদি পানি অবস্থায় থাকে বোনা যায় না, তাই এটা সুন্দরভাবে সেকে ঝুলিয়ে রাখবো, যাতে পানিগুলা সব নিংড়িয়ে বের হয়ে যায়। আর যেহেতু আমি পানিতে বেশিক্ষণ ভিজাচ্ছি না, এই কারণেই যে আমি সেচ দেবো, এই কারণে 3 ঘন্টা ভিজাচ্ছি, যাতে এই দানাটা পানিতে ভেসে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি দানা নিয়ে মাঠে চলে এসেছি, গামলার মধ্যে ঢালছি, ঢেলে আমি এই বীজটা সুন্দরভাবে আস্তে আস্তে সমস্ত জমিতে ছিটিয়ে দেব। এই বীজটা ছিটানোও কিন্তু খুব কঠিন কাজ, যারা করে না জানে পারে না। আমি জীবনে প্রথম এটা ছিটাচ্ছি, এর আগে আমার আব্বা যখন বেঁচে ছিল আব্বাই ছিটাতো, মাঝে আমার ভাই ছিটিয়ে দিত। তো ভাই একটু অসুস্থ থাকার কারণে এবার আমি সব কাজগুলা করছি। আমার জীবনের প্রথম এই একা একা সব সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলা করা, তার পাশাপাশি আলফা চাচা আমাকে একটু পরামর্শ দিয়ে দিয়েছে। তো দানাগুলা কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন। আর যারা দানা দিতে জানেন না তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা। আর স্পষ্টভাবে দেখাতে পারছি না, কারণ কোনো ভিডিও ম্যান নাই, এটা স্ট্যান্ডের উপর দিয়ে করা, তাই একটু হয়তো আপনাদের বুঝতে কষ্ট হবে। তারপরেও আমি ডিটেলস সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। যারা কখনো দানা দেননি বা জানেন না তাদের জন্য একটু সহজ হবে। দেখতেই পেলেন চাষ করেছি, তারপরে বেড তৈরি করেছি, তারপরে মই দিয়েছি সমান করে, তারপরে খড়গুলা বেছে নিয়েছি, তারপরে দানাগুলা বুনে দিচ্ছি, দিয়ে হালকা করে মই দেব, মই দিয়ে সমান করে নেব। এই কারণেই যাতে যেগুলা ঢেলের উপরে দানাগুলা পড়ছে, ঢেলগুলা নাড়াচাড়া হলে সেই দানাগুলো মাটিতে পড়ে যায়। তো এভাবে দিয়ে দিলে কি হবে, আপনার সমস্ত দানাগুলো মাটিতে চলে যাবে। তারপরে আমি চলে আসলাম পানি দেওয়ার জন্য। তা আলফা চাচা চেষ্টা করছিল তো পানির মেশিনটা ঠিক করার জন্য। তো কি সমস্যা হয়েছিল বুঝতে পারছিল না, অনেকবার চেষ্টা করা হচ্ছে, দেখেন পানি উঠে আবার নেমে যাচ্ছে। তো কোথা থেকে হয়তো লিক করছিল। তো অনেকবার চেষ্টা করার পরে আমরা টের পেলাম যে গ্যালন দড়ি দিয়ে হাওয়া ঢুকছিল, সেটা ঠিক করার পরে দেখেন চলে আসলো পানি। প্রায় 1-2 ঘন্টা চেষ্টা করার পরে দড়িগুলা পাল্টায়ে সুন্দরভাবে টাইট করে পানি এই যে চলে এসেছে। তো এখন সময় বিকেল 5টা, আর কিছুক্ষণের পরেই মাগরিবের আজান দেবে। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ফজরের নামাজের সময় মাঠে এসেছি, মাঝে শুধু খেতে গিয়েছি, নামাজে গিয়েছি, যেহেতু শুক্রবারের দিন। আবার সন্ধ্যার সময় দেখেন পানি দিচ্ছি। তো এই হচ্ছে শেষ, এই পানি দেওয়া হয়ে গেলেই ধরেন দানার কাজ শেষ হয়ে যাবে, দানা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। পরবর্তী ভিডিও আবারও পাবেন। তো আমাদের সঙ্গেই থাকবেন, আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও অনেকেরই উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।